প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। চলমান পরিস্থিতিকে ঘিরে এবং সংবাদপত্রের শিরোনামগুলো নিয়ে এই নিয়মিত আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। শুভরাত্রি। আমরা শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, সচিবালয়ে সারাদিন পদবঞ্চিতদের বিক্ষোভ, বিতর্কিতরা ডিসি পদে। ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে সংকট নেই, অর্থ উপদেষ্টা। কোনো প্রকল্প স্থগিত হয়নি, প্রণয় বার্মা। গাজীপুর ও সাভারে 51 পোশাক কারখানায় ছুটি, সাভার ও আশুলিয়ায় 30 কারখানা বন্ধ। আজ থেকে 3 বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা, পার্বত্য জেলায় হতে পারে ভূমিধস। ডক্টর ইউনূস সরকারকে নেদারল্যান্ডসের পূর্ণ সমর্থন। মানবজমিন, হঠাৎ কেন এত লোডশেডিং? তিতাসের হারুন, 500 কোটি টাকা 9-6-এর অভিযোগ। প্রতিদিনের বাংলাদেশ, ভয়ানক রূপে গণপিটুনি, পরিকল্পিত হত্যা হিসাবেই দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। জনপ্রশাসনে হট্টগোল, ডিসি হতে না পারা কর্মকর্তাদের। যৌথ অভিযানে আটকের পর হাসপাতালে মৃত্যু 2। খুন, সন্দেহভাজনকেও পিটিয়ে হত্যা। যায় দিন, চলতি সপ্তাহেই বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক আলোচনা শুরু যুক্তরাষ্ট্রের। দুর্নীতিতে ডুবেছে গ্যাস খাত, দেশীয় উৎপাদন কমেছে 30%। গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা শনিবার, ব্যয় 5 কোটি টাকা। 2 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, 18 জন আহত। কালবেলা, গণতন্ত্রের নামে গচ্চা 8,000 কোটি টাকা, শেখ হাসিনার অধীনে সংসদ নির্বাচন। জেল পলাতক দুর্ধর্ষ 929 আসামি, ভয়ের কারণ। কারাগার থেকে পালিয়েছিল 2241 আসামি। দেশ রূপান্তর, 56,000 কোটির সালমানি ভেলকি। সম্পর্ক জোরদারে অর্থ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে আসছে মার্কিন প্রতিনিধি দল। দৈনিক করতোয়া, ডক্টর ইউনূসের সঙ্গে অর্থনীতি সংলাপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। দেশে ভয়াবহ লোডশেডিং। শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন ডক্টর ইউনূস। খবরের কাগজ, ভিআইপি সড়কে রিকশার দাপট। দৈনিক বাংলা, ডক্টর ইউনূসকে সমর্থন দিতে বাইডেনকে অনুরোধ সিনেটর ডারবিনের। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আমরা আলোচনায় যাচ্ছি। প্রথমে আমরা আলোচনা শুরু করতে চাই সবার আগে যে শিরোনামটি আমরা বললাম, যে সচিবালয়ে সারাদিন পদবঞ্চিতদের বিক্ষোভ। ডিসি পদে বিতর্কিতরা এরকম অভিযোগ করেছেন এবং পদ থেকে যারা বঞ্চিত তারা এই বিক্ষোভটি করেছেন বলে এখানে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, এবং বেশ হট্টগোল না, শুধু হাতাহাতি পর্যন্ত হয়েছে। এবং এসএসবির যে সদস্য সচিব তিনি লাঞ্ছিত হয়েছেন, এটি খুবই দুঃখজনক। এখন প্রশ্ন হচ্ছে যে এই ডিসি নিয়োগ বা প্রত্যাহার এটি তো কমিটির মাধ্যমে হয়েছে, বিশেষ করে নিয়োগ। এখন সেই কমিটির প্রতি যদি আস্থা না থাকে তাহলে ধরে নিতে হবে যে মানে যাদের আস্থা নেই তাদের মধ্যে কোনো সমস্যা আছে অথবা কমিটির মধ্যে সমস্যা আছে। সরকার কিসের ভিত্তিতে এই দ্রুত এতগুলো ডিসি পদের রদবদল আনলো, সেটাও একটি প্রশ্ন। এবং তারপরও এখানে মন্ত্রী আছেন, সচিব আছেন, উপদেষ্টা পরিষদ আছেন, তো তাদের এটা নজরদারি থাকা উচিত ছিল বলে মনে করি, যে যাতে এই ক্ষোভ অসন্তোষ এটি না বাড়ে। প্রথমত হচ্ছে যে সরকার পরিবর্তনের পরে কিন্তু আমরা সচিবালয় সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রশাসনে এরকম ঘটনা দেখেছি, এই পদত্যাগে বাধ্য করা ইত্যাদি।
এখন ডিসি নিয়োগের অভিযোগ আছে যে গত সরকারের আমলে অনেকে মানে সুযোগ সুবিধা পেয়েছেন, মন্ত্রীর পিএস ছিলেন, এরকম লোকও ডিসি হিসাবে নিয়োগ পেয়েছেন। এখন বিগত সরকার 15 বছর ক্ষমতায় ছিল, 15.5 বছর। তো এর মধ্যে যারা ডিসি উপসচিব পর্যায়ের কর্মকর্তারাই সাধারণত ডিসি হন, তাই তাদের চাকরি হয়তো এই সময় এই চাকরির শুরুই এই 15 বছরে অথবা কিছু আগে বিএনপি আমলে বা তারপরে। সুতরাং তাদের কেউ না কেউ তো ওই সরকারের সঙ্গে মন্ত্রীর সঙ্গে কাজ করতে পারে, গুরুত্বপূর্ণ পদে থাকতে পারে, সেটি বিবেচ্য নয়। বিবেচ্য হচ্ছে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অথবা নিয়োগ তাদের প্রতিটি ক্ষেত্রে তাদের বিরুদ্ধে অভিযোগ কী ছিল, যাদের ফেরত আনা হয়েছে সেটি পর্যালোচনা করা হয়েছে কিনা, যাচাই বাছাই করা হয়েছে কিনা, না কোনো অভিযোগ আসলো আর তাকে প্রত্যাহার করে আনলো। একসঙ্গে এতজন ডিসি প্রত্যাহার করার কারণেই কিন্তু আবার তাদের ওই পদে শূন্য পদগুলো নিয়োগ দিতে হয়েছে। এখন আমরা নতুন সরকার আসলেই দেখি যে সব কিছু ঢেলে সাজানোর একটা প্রবণতা, সেখানে যোগ্য স্থানে যোগ্য লোক নিয়োগ পায় কিনা। মনে করি যে এক্ষেত্রে যারা পদবঞ্চিত তাদের কথাও শোনা উচিত এবং সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে জনপ্রশাসনের একজন উপদেষ্টাও আছেন, তো তিনি এই বিষয়টা দেখবেন আশা করি। এবং যদি তার একার নজরদারিতে কাজ না হয়, উদ্যোগে কাজ না হয়, তাহলে পুরো উপদেষ্টা পরিষদকেই বসতে হবে। সচিবালয়ে কোনো রকম গোলযোগ, কোনো রকম হাঙ্গামা না হয়, কারণ এর প্রতিক্রিয়া পড়ে যাবে মাঠ পর্যায়ে এর প্রতিক্রিয়া পড়বে এবং সেটি প্রশাসনের জন্য বা সরকারের জন্য ভালো নয়। আমরা আরেকটি শিরোনামে যাই। এটি একটি আলোচিত বিষয়কে ঘিরেই শিরোনাম, সেটি হচ্ছে ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে সংকট নেই, এটি বলেছেন অর্থ উপদেষ্টা। এবং কোনো প্রকল্প স্থগিত হয়নি, এটি ভারতের যে হাই কমিশনার রয়েছেন প্রণব ভার্মা তিনি বলেছেন। হ্যাঁ, ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সরকার পরিবর্তনের পর তো বেশ নানা রকম আলোচনা, অনেকে বলেছে যে এটি পর্যালোচনা হওয়া উচিত এবং সেটি অনেকগুলো বাতিলের কথাও বলেছে যে যেটি দেশের স্বার্থ বিরোধী সেই চুক্তিগুলো বাতিল করা উচিত বা সংশোধন করা উচিত। অর্থ উপদেষ্টা কিন্তু আমি মনে করি যে তিনি বাস্তববাদী হিসাবে একজন বাস্তববাদী অর্থনীতিবিদ হিসাবেই কথাটা বলেছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক কোনো যে সরকারের আমলেই হোক না কেন, পরবর্তীকালে সেটি বাতিল করা বা সংশোধন করা সেটি কিন্তু খুব কঠিন। ওই রাষ্ট্রের সাথে যদি আমরা বৈরী সম্পর্ক না চাই, আর সেটি আমাদের ক্ষেত্রে যেমন সত্য, অন্য দেশের যারা প্রতিপক্ষ তাদের জন্য। ভারতের সাথে অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যাবে, সীমান্ত হত্যা, যৌথ নদীর পানি বন্টন ইত্যাদি, সেটি একটি বিষয়। আর দ্বিপক্ষে যে অর্থনৈতিক প্রকল্পগুলো, এই প্রকল্পগুলোর ভারতীয় ঋণেই কিন্তু এটা করা, সুতরাং ঋণ কিন্তু আমাদের শোধ করতে হবে। যে প্রকল্প মাঝখানে যদি বন্ধ থাকে অথবা থেমে যায়, তাহলে একটা এর যুক্তি দেখাতে হবে যে কেন এটি বন্ধ হলো, আবার কেন আমরা করেছিলাম সেটাই। এবং এক্ষেত্রে আমি মনে করি যে অর্থ উপদেষ্টা এবং ভারতের যে হাই কমিশনার তাদের বক্তব্য মধ্যে কিন্তু একটা ইতিবাচক ইঙ্গিত আছে। অর্থাৎ যে মানুষের মধ্যে সংশয় সন্দেহ ছিল যে এই প্রকল্পগুলো থাকবে কিনা, এমনকি ভারতের পক্ষ থেকেও এক ধরনের আশঙ্কা ছিল যে নতুন সরকার তাদের প্রকল্পগুলো অব্যাহত রাখবে কিনা বা প্রকল্পে কোনো প্রভাব পড়বে কিনা। এরই মধ্যে আরেকটি খবর আছে কিন্তু যে আদানি গ্রুপ যে আমরা যারা যেই গ্রুপের কাছ থেকে তাদের মাধ্যমে বিদ্যুৎ আমদানি করি, এবং আজকে মানব জমিনে যেমন আছে যে হঠাৎ এত বিদ্যুৎ সংকট কেন,
সেখানে আমরা দেখলাম যে ভারত থেকে যে পরিমাণ বিদ্যুৎ আসার কথা সেটা আসছে না, কম আসছে, 10 থেকে 11 মেগাওয়াট, সেখানে আসছে 2700 মেগাওয়াট। সুতরাং এটা একটি ঘাটতি। আমাদের সিস্টেম লস, বিদ্যুৎ আমরা যাই গ্যাসের মাধ্যমে, যে গ্যাস থেকে যে বিদ্যুৎ উৎপাদন করি সেটাও যথেষ্ট নয়। তো সুতরাং একদিকে লোডশেডিং হলে জনজীবনের যেমন কষ্ট, জনজীবনের যেমন সমস্যা তৈরি হচ্ছে, তেমনি শিল্প কারখানা উৎপাদন কমে যাচ্ছে। সুতরাং এই বিষয়টি কিভাবে এটি বাড়ানো যায়, এবং ভারতের এই আদানি গ্রুপ তাদের যে বকেয়া পাওনার জন্য কিন্তু প্রধান উপদেষ্টাকে চিঠি লিখেছে। সুতরাং এটিও আলোচনার মাধ্যমেই কিন্তু এর সমাধান করতে হবে, শুধু আবেগ দিয়ে নয়, বাস্তবে যেভাবে সমাধান করা যায় সেটি আমি মনে করি নেওয়া উচিত। শিরোনামে আমরা দেখতে পাচ্ছি গাজীপুর ও সাভারে 51 পোশাক কারখানায় ছুটি, এবং সাভার ও আশুলিয়ায় 30 কারখানা বন্ধ। কয়েকদিন ধরেই তো এরকম আমরা শিল্প কারখানা নিয়ে এরকম শিরোনাম দেখছি। হ্যাঁ, বেশ কিছুদিন, এবং এটি তো একটা ভুল বার্তা দেবে আমাদের ক্রেতাদের কাছে, এবং অন্যান্য প্রতিযোগী যারা ভারত সহ, ভারত, চীন, ভিয়েতনাম, পাকিস্তান, তারা এই সুবিধাটা নেওয়ার চেষ্টা করবে। কারণ আমরা দ্বিতীয় বৃহত্তম এই তৈরি পোশাক রপ্তানিকারক দেশ, আমাদের অবস্থান কোনোভাবেই দুর্বল না হয়, কোনোভাবেই নড়বড়ে না হয়, এবং ক্রেতারা কোনো অজুহাত না দেখাতে পারে, সেটি পণ্য সরবরাহের ক্ষেত্রে, দামের ক্ষেত্রে, এবং পণ্য সরবরাহ যদি সময় মতো আমরা করতে না পারি তাহলে তারা অন্য দেশ থেকে পণ্য কিনতে চাইবে। যাতে আর পণ্য সরবরাহ সময় মতো দিতে হলে কারখানার উৎপাদন অব্যাহত রাখতে হবে। একদিকে গ্যাস বিদ্যুতের সংকট, আরেকদিকে শ্রমিক অসন্তোষের কারণে অনেকগুলো কারখানা বন্ধ বা ছুটি ঘোষণা করা হয়েছে। কিছু কিছু দাবি মেনেছে, অনেকগুলো কারখানা কিন্তু স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে এবং শ্রমিকরা কাজ করছেন। অন্য যে কারখানাগুলো বন্ধ আছে সেখানে আমি মনে করি যে সংশ্লিষ্ট কারখানার মালিক, শ্রমিক, বিজেএমএ এবং সরকারের প্রতিনিধি, এই চতুর্পক্ষীয় বৈঠক হওয়া উচিত। কারণ সমস্যাটা দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও নাজুক হতে পারে, আর সেটা আমরা হতে দিতে পারি না। কারণ তৈরি পোশাকের উপরেই আমাদের বৈদেশিক বাণিজ্যের নির্ভর করে। 80% বেশি আসে বৈদেশিক মুদ্রা বাণিজ্যের বেশি আসে তৈরি পোশাক থেকে। আমরা এর মাঝে আবার এই যে শ্রমিক বিক্ষোভের যে ঘটনা, এর পিছনে উস্কানিদাতা হিসেবে আমরা আটকও হতে দেখেছি। ওই রকম অভিযানও এখানে চালানো হয়েছে যাতে এই অসন্তোষ কমিয়ে আনে, যে এই পরিস্থিতির উত্তরণ ঘটানো যায় আর কি। মানে সবটাই ষড়যন্ত্র খোঁজা বা উস্কানিদাতা খোঁজা। যদি তথ্য প্রমাণ থাকে তাহলে এই তথ্য প্রমাণের ভিত্তিতে যদি এটা করে থাকে সেটি তো ভালো, স্বাগত জানাই। কিন্তু অনেক ক্ষেত্রেই অতীতের সরকার যে কোনো একটা সমস্যা হলেই তৃতীয় পক্ষ খুঁজেছে, ষড়যন্ত্র খুঁজেছে, চক্রান্ত খুঁজেছে। প্রশ্ন হলো সেখানে অনেকগুলো সমস্যা। এক হচ্ছে শ্রমিকদের দাবি দেওয়া, তাদের এতদিনের বঞ্চনা, তারা মনে করে যে এই সময়ে পরিবর্তিত পরিস্থিতিতে তারা আন্দোলন করে দাবি আদায় করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে ঝুট ব্যবসা। এই যে তৈরি পোশাক কারখানাকে কেন্দ্র করে যে ঝুট ব্যবসা, সেই ঝুট ব্যবসাটা নিয়ন্ত্রণ করতে এতদিন আওয়ামী লীগের ক্ষমতাসীন দলের নেতারা। এখন স্থানীয়ভাবে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ যে, সেটি আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলছি না, কিন্তু সেখানে স্থানীয়ভাবে প্রভাবশালী যারা আওয়ামী লীগ বিরোধী, তারা এই ব্যবসাটি নেয়ার জন্য এবং অনেক জায়গায় দখলবাজিও করছে। তারা কিন্তু শ্রমিকদের ব্যবহার করছে। তো এখানে ষড়যন্ত্রের কিছু না, এখানে হচ্ছে মানে স্বার্থ। যে এক পক্ষ এতদিন নিয়ন্ত্রণ ছিল, এতদিন প্রভাব বিস্তার করেছে, এখন অন্য পক্ষ এসেছে। সেটা কিভাবে সমাধান করবে সেটি সরকারকে আলোচনাই করতে হবে, আলোচনা করে সমাধানে আসতে হবে।
দ্বিতীয়ত হচ্ছে যে সত্যি কেউ নাশকতা করে থাকলে, অন্তর্ঘাত করে থাকলে অবশ্যই সরকার ধরবে, কিন্তু বলছি তথ্য প্রমাণ ছাড়া এটি বললে মানুষের মধ্যে একটা ভয় তৈরি হবে। গণপিটুনি এটি নিয়ে একাধিক শিরোনাম আমরা দেখেছি, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহ করছে যে এগুলোর অনেকগুলোই পরিকল্পিত হত্যাকাণ্ড। একটি শিরোনাম আমরা এরকম দেখলাম যে খুন, তারপরে গণপিটুনি হিসেবে চালানোর চেষ্টা, এরকম কিছু বিষয় রয়েছে। প্রতিদিনের বাংলাদেশেই বোধহয় এই খবরটি এসেছে, আমি যদি ভুল না করি। আর এবং তারা ক্ষমতার পরিবর্তনের পরের পরিসংখ্যান দিয়েছে এবং আগের 9 মাসের পরিসংখ্যান দিয়েছে, আগের 8 মাসের। সুতরাং তাতে দেখা যাচ্ছে যে এই পরের বেশ কিছু, মানে 5 আগস্টের পরও বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, অর্থাৎ গণপিটুনিতে মানুষ মারা গেছে। এখন গণপিটুনি হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া, এটাও কিন্তু এক ধরনের সন্ত্রাসী তৎপরতা। কেউ অপরাধ করলে তাকে আইনের সোপর্দ করা হবে, এবং কোথাও দেখা গেছে যে পুলিশ নিষ্ক্রিয়, তারা এটি হস্তক্ষেপ করার চেষ্টা করেনি। এখন আমরা তো আইনের শাসন চাই, আরও উন্নত আইনের শাসন চাই, যে অতীতে আইনের শাসন ছিল না। সেক্ষেত্রে যদি, এবং অতীতে বলা হয় যে বিচারহীনতা ছিল, পুলিশ রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল, সুতরাং প্রতিপক্ষ অন্য পক্ষ হলে, আওয়ামী লীগের বাইরে যদি কোনো নেতাকর্মী আক্রান্ত হয়, তাদের পুলিশ ব্যবস্থা নেয়নি, মামলাও নেয়নি অনেক ক্ষেত্রে, কিন্তু এবং সেক্ষেত্রে এই আস্থাহীনতা থেকে আইন হাতে তুলে নিয়েছে বলে বলা হচ্ছে। কিন্তু এখন কেন নেওয়া হচ্ছে? তাহলে দেখতে হবে যে তখন যে কারণগুলো ছিল, এখনও কি তাহলে সেই কারণগুলো আছে? অর্থাৎ আইনের প্রতি যদি মানুষের আস্থা বাড়ে, বিচারের প্রতি, তাহলে কিন্তু এই গণপিটুনি, এ ধরনের মানে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা থাকবে না, এবং এটা যে কোনোভাবে বন্ধ করা উচিত। কারণ মানুষকে সভ্য দুনিয়ায় একজন মানুষকে 10 জন বা 15 জন বা যতজনই হোক পিটিয়ে মেরে ফেলবে। আমরা রাজনৈতিক আন্দোলন সংগ্রামের সময় অনেককে দেখেছি, কিন্তু এখানে রাজনীতির চেয়েও বাইরে হচ্ছে, রাজনীতির চেয়েও যেটি প্রাধান্য পায় স্থানীয়ভাবে প্রভাবশালী অথবা একেবারেই সিসকে চোর ধরা পড়লো, পিটিয়ে মেরে ফেললো, তাকে থানায় দেয়, সন্দেহভাজনকেও পিটিয়ে, সন্দেহভাজনকেও পিটিয়ে মেরে ফেলে। আমাদের মনে আছে যে বেশ কয়েক বছর আগে বাড্ডায় একজন মা, তিনি গিয়েছিলেন তার সন্তানের খোঁজ নিতে, তাকে ছেলেধরা হিসেবে মেরে ফেলল। এই আমরা তো আইনের শাসনের কথা বলি, কিন্তু নিজের আইন মানি না। এই যে যারা গণপিটুনি দিয়ে মানুষ হত্যা করে, সেটা শিশু হতে পারে, সেটি তরুণ হতে পারে, বৃদ্ধ হতে পারে, তারা এটা অন্যায়, এটা বোঝেন, এবং মানুষের কি বলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো, একজনকে মারধর করা, একজনকে মেরে ফেলা, শুধু মেরে ফেলা না, মারধর করাটাও হয়তো অন্যায়। দেশে যদি আইনের শাসন থাকে, থানা পুলিশ আছে, পুলিশ নিষ্ক্রিয় হলো, এখন তো তারা থানায় ফিরে গেছে। সুতরাং প্রথম দায়িত্ব হচ্ছে যে আইনের হাতে সোপর্দ করা। এখন আইনের হাতে সোপর্দ না করে যদি আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে সমাজে শুধু বিশৃঙ্খলা নয়, সমাজে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হবে, মানুষের অনাস্থা বাড়বে আইন ও বিচারের প্রতি, প্রশাসনের প্রতি, সরকারের প্রতি। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যখন বলছিলেন, একটি শিরোনাম আমরা আগে উচ্চারণ করেছি, জেল পলাতক দুর্ধর্ষ 929 আসামি ভয়ের কারণ। অর্থাৎ তারা যেটি বলছেন শিরোনামে, 5 কারাগার থেকে পালিয়েছিল 2241 আসামি, যে সম্প্রতি কারাগার থেকে পালানো। এর মধ্যে সবচেয়ে বেশি নরসিংদীর কারাগার থেকে অনেকে আত্মসমর্পণ করেছে, অনেককে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এগুলো কোন কারাগার থেকে কোন সন্ত্রাসী পালিয়ে গেছে। আবার তো সম্প্রতি আমরা দেখলাম যে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম সহ বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী নাম দেখলাম যে তারা দ্রুত জামিনে মুক্তি পেয়ে গেছে। তারা বছরের পর বছর জেল খেটেছে, কিন্তু
হঠাৎ করে তারা জামিন পেল কী করে, এই প্রশ্নটা তো এসেছে। জামিন বলতে পারে যে তারা অনেক দিন জেলে ছিল, সুতরাং আইনি প্রক্রিয়ায় তারা জামিন নিয়েছে। এখন আইনি প্রক্রিয়ায় সরকারের ভূমিকা কী ছিল? আমরা তো একজন সুইডেন আসলামের ক্ষেত্রে যে খবর দেখলাম যে সরকারের পক্ষ অর্থাৎ সরকারি আইনজীবী তিনি এই মামলায় মানে তার বিরোধিতাই করেননি। মানে তার জামিন না পাওয়ার ক্ষেত্রে যেমন যুক্তি থাকে, না পাওয়ার ক্ষেত্রেও যুক্তি থাকে, সরকারি কৌশলী সেটা উপস্থাপন করেননি। এটি একজন মানুষের অবশ্যই চূড়ান্ত বিচারের আগে জামিন পেতে পারেন, কিন্তু জামিন পাওয়া যদি অন্য আরও 10 জনের ক্ষতির কারণ হয়, হুমকির কারণ হয়, জীবননাশের কারণ হয়, তাহলে তো জামিন পেতে পারে না। আমরা তো দেখি যে রাজনৈতিক কারণে অনেক কী বলে ভিত্তিহীন মামলায়ও রাজনৈতিক নেতাদের বছরের পর বছর জেলে আটক রাখা হয়। কিন্তু সব ক্ষেত্রেই একজন যদি সে চোরাচালানি হয়ে থাকে বা এমনকি শীর্ষ সন্ত্রাসী হয়ে থাকে, আইনি প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়ায় কোনো রকম ব্যত্যয় না ঘটে, কোনো রকম প্রভাব সৃষ্টির চেষ্টা না করা হয়, অর্থাৎ সরকার নির্বিশেষে। অর্থাৎ আমরা এতদিন বলে আসছি যে আওয়ামী লীগ আমলে মানুষ বিচার পায়নি, মানুষ বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। একই অভিযোগ যাতে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বা সরকারের যে পুলিশ আছে, পুলিশ বাহিনীর বিরুদ্ধে এটি না আসে। আর এরকম একটি আস্থার পরিবেশ তৈরি করতে হবে, তাহলে জনমনে স্বস্তি আসবে, আইনের প্রতি তাদের আস্থা বাড়বে এবং আমরা সত্যি একটি আইনের শাসন দেখতে পাবো। একটি শিরোনাম, অর্থনীতি নিয়ে ইউনূসের সঙ্গে আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র। আমরা আরেকটি সংবাদপত্রে দেখেছি যে সহযোগিতা করতে চায় এরকম ভাবে। আজকে যে শিরোনামগুলো আপনি পড়লেন বা পত্রিকায় আমরাও দেখলাম, তার মধ্যে এটি বলা যায় যে ইতিবাচক খবর। কারণ আমরা যে অর্থনৈতিক সংকটে আছি, এই সংকট থেকে উত্তরণে অবশ্যই আমাদের বাইরের সহায়তা প্রয়োজন। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে ধনী দেশ, সবচেয়ে বিত্তশালী দেশ, তারা যদি আমাদের আর্থিকভাবে সহায়তা করে, কিন্তু সেই সহায়তা হতে হবে নিঃশর্ত, মানে শর্ত সাপেক্ষ নয়। এরকম এবং উচ্চ পর্যায়ে প্রধান উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধি দল বৈঠক আমরা আশা করি ফলপ্রসূ হবে। এবং আমাদের যে এই মুহূর্তে প্রয়োজন অনেক ক্ষেত্রে, এক হচ্ছে বিনিয়োগ। যুক্তরাষ্ট্রের কিন্তু বাংলাদেশে অনেক বিনিয়োগ আছে, ব্যবসা আমাদেরই অনুকূলে, বরং ওই আয় ব্যয়ের ক্ষেত্রে যদি বলি যুক্তরাষ্ট্রের প্রতিকূলে। কিন্তু আমাদের বাংলাদেশের দীর্ঘদিনের একটি দাবি ছিল যে জিএসপি সুবিধা দেওয়া। সেই সুবিধাটা যদি এই অর্থনৈতিক যুক্তরাষ্ট্রের যে কর্মকর্তারা আসবেন, তারা যদি এই ব্যাপারে তাদের সাথে যে সন্তোষজনক আলোচনা হবে আশা করি, এবং জিএসপি সুবিধা সহ অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আরও সুবিধা পাবো আশা করি। অনেক ধন্যবাদ জনাব সোহরাব হাসান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আবারও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।